যে কথা শুরুতেই বলবো, যে রোগের কথা, গুলেনবাড়ি। আর সেই গুলেনবাড়ি উপসর্গে এবার মৃত্যু আমডাঙ্গার বাসিন্দা ক্লাস 12-এর পড়ুয়া। 22শে জানুয়ারি ঠান্ডা লাগে, তার গলা ব্যথা শুরু হয় অরিত্রর। পরে জ্বরের ওষুধও খায় অরিত্র মণ্ডল। হাত পায়ের জোর সে ধীরে ধীরে হারিয়ে ফেলে। বারাসাত মেডিকেলে নিয়ে যাওয়া হয় অরিত্রকে। তার অবস্থার অবনতি হলে এসএসকেএমে স্থানান্তর করা হয়। গতকাল অরিত্রকে মৃত ঘোষণা চিকিৎসকদের। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, গলা ব্যথা, তারপর জ্বর, গুলেনবাড়ি উপসর্গ দেখা গিয়েছে এই অরিত্র মণ্ডলের। এই রোগটা আসলে কি, কোথা থেকে হচ্ছে, কি বলছেন চিকিৎসকেরা? রুমেলা, এই গুলেনবাড়ি সিন্ড্রোম গত কয়েকদিন ধরে মহারাষ্ট্রের সোলাপুরে একটি নির্দিষ্ট জায়গায় সেখানে ছড়িয়েছে এবং তারপর থেকেই আমাদের রাজ্যেও মানুষ এবং চিকিৎসকরা বলছেন সতর্ক থাকতে হবে। কারণ এই গুলেনবাড়ি সিন্ড্রোম দীর্ঘকাল ধরে 1910 সালে এই রোগ ধরা পড়ে এবং এক্ষেত্রে কি হয়, হঠাৎ করে কোনো মানুষের তার গা ঝিনঝিন করতে শুরু করে এবং তারপরে গোটা শরীর অবশ হয়ে যায়, কোনো সার পায় না শরীরে। এবং এই রোগ যদি দ্রুত ধরা পড়ে তাহলে ওষুধ দিয়ে কিন্তু এটা নিরাময় সম্ভব। কিন্তু এক্ষেত্রে এই যে উত্তর 24 পরগনার আমডাঙ্গার বাসিন্দা দ্বাদশ শ্রেণীর ছাত্র 17 বছর বয়সের অরিত্র মণ্ডল, গত 22শে জানুয়ারি তার প্রথমে জ্বর এসেছিল, স্বাভাবিক জ্বরের ওষুধ খেয়েছিল এবং তারপরে গা হাত পা ব্যথা, আবার ওষুধ খেয়েছিল। পরের দিন সকালবেলা যখন ডাক্তারের কাছে যায় তখন দেখা যায় তার আর কোনো সার নেই শরীরে এবং তারপরেই বারাসাত মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। বারাসাত মেডিকেল কলেজে অবস্থার অবনতি হওয়ায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। এনআরএস হাসপাতালের চিকিৎসকরা সমস্ত রকম চেষ্টা চালায়, কিন্তু সেপসিস হয়ে যায় এবং তার সঙ্গে চিকিৎসকেরা মনে করছেন গুলেনবাড়ি সিন্ড্রোম এটা একটা অটো ইমিউন রোগ, যে রোগের এখনো পর্যন্ত কারণ ওইভাবে বলা যেতে পারে না, কিন্তু যদি দ্রুত ধরা পড়ে তাহলে কোনো রকম সমস্যা হয় না। দীর্ঘদিন ধরেই এই রোগ আমাদের রাজ্যেও রয়েছে। প্রতি বছরই বেশ কিছু শিশু থেকে বয়স্ক মানুষ তারা হাসপাতালে ভর্তি হয়। মৃত্যুর হার খুব কম, তবে ভেন্টিলেশনে দিতে হয় অনেক সময় এবং এক্ষেত্রে বলা যেতে পারে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। চিকিৎসকরা বলছেন এই গুলেনবাড়ি সিন্ড্রোম নিয়ে, তবে সতর্ক থাকতে হবে। যদি হঠাৎ করে গা হাত পা ঝিনঝিন করে বা অবশ হয়ে যায় তাহলে যেন দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়া উচিত। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনিও বিবৃতি দিয়েছেন। গত ডিসেম্বরের পর থেকেই বারবারন্ত জিবিএস কোনো নতুন বা বিরল রোগ নয়, গুলেনবাড়ি সিন্ড্রোম কোনো নতুন বা বিরল রোগ নয়, বিক্ষিপ্তভাবে আমাদের রাজ্যে হয় এই রোগ। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের বিবৃতি। আর এবার যে ছবি দেখাবো, সিউড়িতে পুলিশি তৎপরতা, যুব নেতা বাবু আনসারি গ্রেফতার, জমি বিবাদ, তাতে উত্তপ্ত হয়ে ওঠে সিউড়ি। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন আইসি এবং পুলিশ কর্মীরা। বাবুকে আটক করতেই পুলিশকে নিশানা, যুব নেতাকে ছিনিয়ে নেয় সাঙ্গপাঙ্গরা। কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে বাবু। কথা বলবো, আমাদের প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে। সুপ্রতিম, আমরা দেখেছিলাম কিভাবে পুলিশ কর্মীকে অ্যাটাক করা হয়, কিভাবে কলার ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, আর যে করে তাকে আটক করা হয়েছে। কোথা থেকে আটক করা হলো, ওটা বিষয়টা জানতে চাই। দেখো, যে বাবু আনসারির নাম উঠে আসছে, অর্থাৎ বীরভূমের সিউড়ির মিনিস্ট্রিয়াল এলাকার যে যুব নেতা, সে কিন্তু এই যখন তাকে পুলিশের গাড়িতে আটক করার জন্য নিয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু তার সঙ্গী সাথীরা তাকে পুলিশের কাছ থেকে ছিনতাই করে নিয়ে চলে যায় এবং তারপর থেকে কিন্তু এই বাবু আনসারি পলাতক ছিল এবং কিছুক্ষণ আগেই তাকে সিউড়িতে জাতীয় সড়কের সংলগ্ন এলাকা থেকে এই বাবু আনসারিকে গ্রেপ্তার করে সিউড়ি থানার পুলিশ। এবং কিছুক্ষণ আগেই পুলিশ সুপার প্রেস মিট করেছে এবং তাতে জানিয়েছে যে সিউড়ি মিনিস্ট্রিয়াল যে ঘটনা, তাতে মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 7 জন পুরুষ, 13 জন মহিলা। এই মহিলারা ওই সময় বাবু আনসারিকে যে সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল, এই 13 জন মহিলাও কিন্তু তার মধ্যে সক্রিয় ছিল। এবং তার পাশাপাশি একজন যে আমির খান বলে একজন বা আমির আনসারি, যে পুলিশের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল এবং সেই সময় পুলিশকে যে হেনস্থা করে, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং সব মিলিয়ে পুলিশ সুপার জানিয়েছে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং বাবু আনসারি সমেত প্রত্যেককেই আগামীকাল সিউড়ি আদালতে তোলা হবে। এবং সিউড়ি মিনিস্ট্রিয়ালে যে আজকে সারা রাত ধরে পুলিশি ক্যাম্প থাকবে, পুলিশি টহলদারি চলবে, যাতে আর নতুন করে না কেউ ওই গ্রাম থেকে পালিয়ে যেতে পারে। নজর থাক। ওখানে যখন পুলিশ যায় তখন কিছু লোক পুলিশকে ম্যানহ্যান্ডেল করে, তো সেই ঘটনাটিতে আমরা
অ্যাকশন নিয়েছি। এখন অবধি আমাদের টোটাল 20 লোককে অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে থেকে 7 জন মেল মেম্বার আছে, পুরুষ আছে, আর 13 জন মহিলা আছে ওর মধ্যে। বাবু আনসারি নামের একজন লোক অ্যারেস্ট হয়েছে, প্লাস ওই যে ছেলে আইসি কে ইউনিফর্মকে ধরেছিল সে লোকও অ্যারেস্ট হয়েছে। ওদের থেকে আমরা 3টে আর্মস রিকভার করি, প্লাস 6টি গুলি রিকভার করা হয়েছে। বা আর্মস কোথায় থেকে ওরা এনেছিল এসব আমরা কাস্টাডিতে নিয়ে তারপরে পরে আপনাদেরকে ইনফরমেশন শেয়ার করে দিতে পারবো। গুলি চললো মালদাতেও। মালদায় মদের থেকে গুলিতে নিহত এক। মালদার বৈষ্ণবনগরের ঘটনা। মদের থেকে গুলিবিদ্ধ আরো একজন, মদের থেকে গুলিতে আটক এক। কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, আমরা যদি সাম্প্রতিক অতীতে দেখি তাহলে শুধুমাত্র, আমি গোটা মালদা ছেড়ে দিলাম, শুধুমাত্র এই বৈষ্ণবনগরে পরপর গুলি চলার ঘটনা ঘটেছে। তাহলে সেখানে এত গুলি, এত বন্দুক প্রথমত আসছে কোথা থেকে, আর কিভাবে দুষ্কৃতীরা এতটা ফেরোশিয়াস হয়ে উঠছে? একদমই, দেখো সেই প্রশ্নে উঠছে যখন আজ মদের আসরে গুলি চালানোর ঘটনা এবং এখনো পর্যন্ত নিহতের পরিবার যেটা বলছেন, একজনের মৃত্যুর কথা তাদের প্রাথমিকভাবে জানানো হয়েছে, প্রদীপ কর্মকার তার নাম, এবং এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি, ঘোষণা হয়নি মৃত্যুর কথা। কিন্তু নিহতের পরিবার এমনটাই জানাচ্ছে যে তাদেরকে জানানো হয়েছে যে প্রদীপ কর্মকারের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। এই প্রদীপ কর্মকার ছাড়াও নিরঞ্জন দাস আরো একজনের গুলি লেগেছে, তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। যেটা জানা যাচ্ছে, নিরঞ্জন দাস তার কোনো বৈধ লাইসেন্স ছিল না, অথচ তার বাড়িতে মদ বিক্রি চলতো এবং সেখানে আজকে অন্তত 6-7 জন মদের আসরে বসেছিল। সেই সময় প্রতিবেশী নিমাই ঘোষ এবং দলবল তারা এই এলাকায় আসে এবং দুপক্ষের মধ্যে বচসা হয়। সেই সময় গুলি চালানোর ঘটনা ঘটে এবং প্রদীপ কর্মকার আর নিরঞ্জন দাস দুজনেরই শরীর লক্ষ্য করে গুলি চালানো হয়। দুজনেরই বুকে গুলি লাগে, দুজনকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আনা হয়। এই মুহূর্তে এসডিপিও কালিয়াচক এবং পশ্চিমবঙ্গ থানার আইসি তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের বীরনগর এক পঞ্চায়েতের রাধানাথ টোলায় এই ঘটনা ঘটেছে। বিকেল নাগাদ এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে, আর যে অভিযুক্ত নিমাই ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন। আর তুমি যেটা বলছিলে সত্যি, পরপর গুলির ঘটনা মালদায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এত অস্ত্র দুষ্কৃতীরা পাচ্ছে কি করে, আর কিভাবে বেপরোয়া হয়ে তারা গুলি চালানোর ঘটনা ঘটাচ্ছে। স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। উনি মদ বিক্রি করেন, আর তার বাড়িতে মদের আসর চলছিল। হ্যাঁ, মদের আসর কজন ছিল? 7 জন ছিল। ওকে নিয়ে যে মদ বিক্রি করছিল ওকে নিয়ে 7 জন ছিল। কি নিয়ে গোলমাল বাঁধলো? ওই মদ নিয়ে। মদ নিয়ে গোলমাল। হ্যাঁ, ওদের ধার না দেওয়ায় ওদের একে গুলি করেছে। নিরঞ্জন দাসের বাড়িতে এখানে অবৈধভাবে মদ বিক্রি হতো। ওই আমরা খবর পেয়ে এলাম, দেখলাম নিরঞ্জন দাস রাস্তাতে পড়েছিল বাড়ির গেটের সামনে। আর তার আধা ঘন্টা পরে বাড়ির ঘরের থেকে ওই প্রদীপ কর্মকারকে পাওয়া গেল। তো প্রদীপ কর্মকার এখানে স্পটেই মারা গেছে সবাই বলল। নিরঞ্জন দাসকে নিয়ে যাওয়া হয়েছিল। কে গুলি করেছে কিছু জানতে পেরেছেন? না, এখনও পুলিশ তদন্ত করছে। একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, নিমাই ঘোষকে। না, কিছু বোঝা যাচ্ছে না। বাড়িতে মদ বিক্রি হতো, কিছু হয়তো মদের ক্ষেত্রে খাওয়া নিয়ে হবে কিছু ঝামেলা। সম্পত্তি বিবাদেও গুলি চললো। নবাবের আমলের সম্পত্তি বিবাদে গুলি। মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ডে গুলি। লালবাগে গুলি চলার ঘটনায় গ্রেপ্তার এক। কথা বলবো, রাকিবুল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাকিবুল, দেখো রোমেলা, মুর্শিদাবাদের যে 7 নম্বর ওয়ার্ড আছে, 7 নম্বর ওয়ার্ডের নবাবের আমলে যে সম্পত্তি, যে সেই সম্পত্তিকে দখল নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে যে দুই পক্ষের যে সংঘর্ষ বাদে তৃণমূলের যে দুই পক্ষ, এবং সেই দুই পক্ষে একাধিক গুলি ছোড়ার অভিযোগ ওঠে এবং সেই গুলি চলার ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও এই ঘটনার পরেই কিন্তু ওই মুর্শিদাবাদ থানার গুদিয়া এলাকা থেকে মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে 4 রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং তাকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে লালবাগ আদালতে তোলা হয়। তোমাকে বলে রাখি যে কিছুদিন আগেই কিন্তু আমরা ওই সম্পত্তি দখলকে কেন্দ্র করে কিন্তু বোমাবাজি ঘটে, আর বোমাবাজি ঘটানোর পরেই কিন্তু এই লালবাগে এই জমি দখল প্রশাসনের নজরে দিয়েছি। আমরা প্রশাসনকে বলেছি কে বা কারা ঘটনা ঘটিয়েছে, গুলি চলেছে এটা শুনেছি, কে বা কারা করেছে সঠিক আমরা তদন্ত আমরা জানি না। ওখানে যথেষ্ট ক্যামেরা আছে বাস স্ট্যান্ডে, যারাই
এর সঙ্গে গুলি চালাক না কেন, কার সঙ্গে ঝামেলা সঠিক জানি না, তবে যারাই দোষী হোক না কেন তাদেরকে আমরা প্রশাসনের নজরে দিয়েছি। তাদেরকে ক্যামেরা থেকে চেক করে বাই করে সঠিক তদন্ত করে তাদের শাস্তির ব্যবস্থা আমরা জানাচ্ছি। যেই হোক সে আমার যারা যারা যুক্ত আছে তাদের বিষয়ে শাস্তির ব্যবস্থা করবে, এটা আমরা প্রশাসনের কাছে আস্থা রাখছি। মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি, আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি, মানে চলে এসেছি। বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরো অন্য এনিমি প্রপার্টিও আছে। আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে, বিএলআরও আছে অলরেডি, হচ্ছে ট্যুরিজম থেকে এখানে কাজও হবে, মানে বাউন্ডারি ওয়ালও হবে। তার জন্যই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোচমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে এনক্রোচমেন্ট গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করব। हाँ, एक आदमी गिरफ्तार हुआ है उसमें, और बाकी भी सर्च जारी है। जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें। जैसे आपने अभी देखा है कि स्टेट मैनेजर आए थे, एसडीओ ऑफिसर आए थे, तो ये जो स्टेट का लैंड है इसमें कुछ लोग दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं, और फिर अनेक लोग अलग अलग लोग ट्राई करते हैं, तो एक दूसरे में झमेला भी करते हैं। इसी के बेसिस पे झगड़ा हुआ था। एक पिस्तौल बरामद किया है उससे, तो और आगे उसका पीसी लेंगे, फॉरवर्ड करेंगे कोर्ट में। आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा। একদিন আগে কিন্তু স্টেটের প্রপার্টি ছিল আর কি, স্টেট, তো সেইটা আর কি এটা কিন্তু ট্যুরিজমকে হ্যান্ড ওভার হয়েছে। 13 একর 12 12.5 একর বা 13 একর এরকম আমাদের এই প্লটটাই ওই বাস স্ট্যান্ড আর হচ্ছে ফায়ার ব্রিগেড ওইটা বাদ দিয়ে বাদ বাকি পুরো জায়গাটাই হচ্ছে ট্যুরিজমকে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে অলরেডি চারদিকে ডিমার্কেশন করার জন্য কিন্তু ফান্ডও অ্যালট হয়েছে। আমাদের ওসি ট্যুরিজম যিনি আছেন, ডিএম সাহেব নিশ্চয়ই ওনাকে ইনস্ট্রাকশন দেবেন, সেই অনুযায়ী আমাদের এসডিও সাহেবের যেগুলো যা পদ্ধতি আছে সেই অনুযায়ী কাজ হবে।